পৃথিবীতে কত রকমই মানুষ আছে। পৃথিবীটা কতই না বিচিত্র। এই বিচিত্র পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ রয়েছে। এই পৃথিবীতে কেউ অপরাধ করে সাজা পায়, আবার কেউ অপরাধ না করেও সাজা পায়, যেমনটা আমি। কি কিছু বুঝলেন না তো? গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি ফারাবি, সেনাবাহিনীর একজন অফিসার পদের কর্মকর্তা। বর্তমানে আমি কঙ্গোতে আছি। আফ্রিকার এই ছোট্ট দেশটায় আজ প্রায় 2 বছর ধরে আমি আছি। এই দেশের লোকেরা বড়ই উদার মনের মানুষ। বর্তমানে আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার কঙ্গোতে আছি। কাল দেশে চলে যাব। কাল কর্নেল স্যার আমায় খুব শীঘ্রই দেশে ফিরতে বলেছে। তাই আপনাদের তো আমার পুরো পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি সেনাবাহিনীর মেজর পদে একজন অফিসার, অর্থাৎ আমি মেজর ফারাবি চৌধুরী। বাবা মা পরিবার থেকেও নেই, রয়েছে শুধু বংশের চৌধুরী নামটাই। বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কর্নেল স্যার ফোন দিল। মেজর ফারাবি। জি স্যার। কাল কয়টায় ফ্লাইট তোমার? স্যার রাত 8টায়। ওকে, তুমি তাড়াতাড়ি আসো, দেশে অনেক বড় সমস্যা চলছে। ওকে স্যার। স্যারের কথা বলতে বলতে দেখি বিকাল 4টা বেজে গেছে। এমন সময় এখানকার লে কর্নেলের ডাক পড়ল। আমি লে কর্নেল স্যার এর রুমের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? ইয়েস প্লিজ। মেজর ফারাবি রিপোর্টিং স্যার। মেজর ফারাবি, এসআরকে বাজারে কিছু সন্ত্রাস হামলা করেছে। ওকে স্যার। তারপর সোলজার নিয়ে এসআরকে বাজারে গিয়ে দেখি সবার উপর লুটপাট শুরু করেছে সন্ত্রাসীরা। যারা টাকা পয়সা দিচ্ছে না সরাসরি গুলি করে মারছে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, বললাম অ্যাটাক। ইয়েস স্যার, সবাইকে গুলি করে মেরে দিল সোলজাররা। 3 জন এসে আমার পা ধরে বলল, Sir, I am Firoz. Please leave me. Don't arrest me, please. Which country are you from? I am from Pakistan. Soldier, arrest them. ওকে স্যার। তারপর সবগুলোকে ধরে ক্যাম্পে নিয়ে এসে 3rd ডিগ্রি দিলাম। এখানে একজন বন্ধু পেয়েছি আমি। তার নাম অভিষেক চ্যাটার্জি। ভারতীয় সেনাবাহিনী থেকে এসেছে সে। তার কাছে গিয়ে বললাম, অভিষেক আসবো? আয়। আসতে পারমিশন লাগে নাকি? তবুও। আচ্ছা বল, হঠাৎ কি মনে করে আসা? বন্ধু, আমি কাল দেশে ফিরে যাচ্ছি। আজ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ। জানি না আর কখনো দেখা হবে কিনা, হতেও পারে শেষ দেখা। কি বলিস, কবে যাচ্ছিস? কাল রাত 8টার ফ্লাইটে। আর 2টা দিন থাকলে হতো না, এমনই ছুটি নিয়ে? না রে, সম্ভব না। আচ্ছা। তারপর বাসায় চলে গেলাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেরিতে ঘুম থেকে উঠলাম। আজ ছুটি, তাই নাস্তা করে কিছুক্ষণ ঘুরলাম। একবার ভাবলাম অভিষেককে ডাক দেব, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে তো অন্য ডিউটিতে, তাই একাই ঘুরলাম। আপনজন বলতে এখানে অভিষেক ছাড়া আর কেউ নেই। জানতে চান অভিষেকের সাথে আমার পরিচয় হলো কিভাবে? চলুন তবে ঘুরে আসি সেই 2 বছর আগের কথায়। 2 বছর আগে গতকাল এসেছি দেশ ছেড়ে, কেউ নেই এখানে আপন বলতে। অবশ্য দেশেই বা কে রয়েছে আপন, তারা তো থেকেও নেই। হঠাৎ একজন বলল, হাই, আমি ক্যাপ্টেন অভিষেক চ্যাটার্জি। হাই, আমি ক্যাপ্টেন ফারাবি চৌধুরী। 2 বছর আগে ক্যাপ্টেন ছিলাম। তুমি তো বাংলাদেশ থেকে, তাই না? তুমি কি করে জানলে? তোমার ইউনিফর্ম দেখে। ও, তুমি কোন দেশ থেকে? আমি ইন্ডিয়ান আর্মি। ও, আমি বাংলাদেশ আর্মি। আই নো। ভারতের কোথায় থাকো তুমি? আমি কলকাতায় থাকি। তুমি? ঢাকা। ফ্রেন্ড? শিওর। তারপর থেকে আমরা বন্ধু। আজ সারাদিন ঘুরলাম। এখন সন্ধ্যা 7টা বাজে। 1 ঘন্টা পরে আমার ফ্লাইট। অভিষেক আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিচ্ছে। এয়ারপোর্টে আসার পর, বন্ধু আসি। আমারও কিছুদিন পরে কলকাতা ফিরতে হবে। আর শোন, দেশে গিয়ে পরিবারের সাথে আবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করবি, আর একটা বিয়ে করবি। এভাবে জীবন চলে না। আসলে অভিষেকের কাছে আমার সব শেয়ার করা হয়। গত 2 বছর আগের কাহিনীটাও অজানা নয়। ভালো থাকিস। তুইও ভালো থাকিস। আর শোন, রিস্ক নিয়ে কোনো অপারেশন করবি না, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম। তারপর চলে গেলাম ওয়েটিং রুমে। বসে আছি ওয়েটিং রুমে। 15 মিনিট পরে আমার ফ্লাইট। বসে বসে ভাবছি এই দেশটার কথা, মানে কঙ্গের কথা। ভাবছি কঙ্গো দেশটার মানুষগুলোর কথা। হঠাৎ আমার ভাবনা মাইকের আওয়াজ ভেঙে দিল। মাইকে একটা লোক বলল, Flight Nong 765. Africa Airlines is ready for takeoff.
আমি চলে গেলাম বিমানের কাছে এবং উঠেও গেলাম বিমানে। সিট খুঁজতে একটু ঝামেলা হলো, কিন্তু পেয়ে গেলাম। সিটে বসে বসে গান শুনছিলাম। এমন সময় পাশের সিটের লোকটা বলে উঠল, বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? জি বলুন। আসলে বাবা, আমার সময় কাটছে না, তাই একটু তোমার সাথে গল্প করতে চাইছিলাম। ওকে। আসলে লোকটার দাদুর বয়সের, তাই আর না করতে পারলাম না। বাবা, তোমার নাম কি? আমার নাম ফারাবি। আমার নাম কাদের হাসান। আপনি তো বেশ বয়স্ক, আপনার সাথে কেউ আসেনি? আসলে আমি একটু ব্যবসার কাজে কঙ্গো এসেছি। ও আচ্ছা, ততক্ষণে বিমান উড়াল দিয়েছে দেশের পথে। আচ্ছা, তো আপনার কাজ হলো? না, আসলে নাতনির বিয়ে তো, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। ও আচ্ছা। তা কি করা হয় এখানে বাবা? আমি একজন সেনাবাহিনীর মেজর। এখানে এসেছিলাম 2 বছর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। আজ 2 বছর পর দেশে যাচ্ছি। ও আচ্ছা, তা বাসায় কে কে আছে? সবাই আছে, মা, বাবা, চাচা, চাচি, একটা বোন, ছোট বড় ভাই আর 2টা চাচাতো ভাই। তা তোমাকে কে নিতে আসবে? কেউ না। কেন? কারণ আজ আমার পরিবার থেকেও নেই। বুঝলাম না, ব্যাপারটা কি খুলে বলা যায়? শুনবেন আমার জীবন কাহিনী? তুমি বলো। ওকে, শুনুন তাহলে। ঘটনা আরো প্রায় 2 বছর আগের। তখন আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম। আমি ফারাবি, বাবা মায়ের 3 মাত্র সন্তান। সবার বড় আমার চাচাতো 2 ভাই ফাহিম এবং ফাহাদ। আমার একটা বড় ভাই আছে, নাম মাহিদ। আমি বাড়ির সবচেয়ে ছোট ছেলে। আর আমার একটা ছোট বোন আছে, যার নাম তানিয়া। আমাদের একটা কোম্পানি আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যা আমার চাচা চালায়। আমার আব্বা একজন মেয়র। সবকিছু ভালোই চলছিল। আমার একটা ভালোবাসার মানুষ ছিল, যার নাম রিয়া। আমাদের সম্পর্ক প্রায় কলেজ থেকে। এইচএসসি পাশ করার পর রিয়া ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, আর আমি সেনাবাহিনীর বাংলাদেশি মিলিটারি একাডেমি MBA-তে অ্যাডমিশন নেই। সবকিছু ঠিকঠাক চলছিল। আমি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কুমিল্লাতে জয়েন করি। কাজ ভালো হওয়ার কারণে 1 বছরে 2টা প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হয়ে যাই। বাসায় ফিরে এসে বাবাকে সারপ্রাইজ দেই, কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমাকেই তারা এত বড় সারপ্রাইজ দিবে। বাসায় যেতেই বাবা বলে, কি রে তুই? আব্বু, আমি আবার প্রমোশন পেয়েছি। সত্যি? কই তোমরা সবাই? দেখে যাও, আমাদের ফারাবি এসেছে সাথে খুশি সংবাদ নিয়ে। এমন সময় ফারাবির মা বলে উঠল, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? মা এসে আমাকে দেখে কেঁদে দেয় আর বলে, বাবা তুই কখন এলি? মাত্র এসেছি। এমন সময় বাবা আমাকে বলল, তোমার ছেলে এখন লেফটেন্যান্ট ফারাবি নয়, ক্যাপ্টেন ফারাবি হয়েছে। সত্যি বাবা, তোর প্রমোশন হয়েছে? মা। কই রে তোরা, দেখে যা, আমাদের ফারাবি এসেছে। সবাই নিচে এসে আমাকে জড়িয়ে ধরে সবার শেষে চাচু আর চাচি এসে আমায় বলে, আমাদের ফারাবিটা কত বড় হয়ে গেছে। হা হা, বড় হতে হবে না? ও আরেকটা কথা, আমার বড় ভাই মানে চাচাতো ভাই ফাহিম ভাইয়ের বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আর আমার ভাইয়া মাহিম ভাইয়ার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। ফাহিম ভাইয়ার বউ মানে বড় ভাবির নাম তামান্না। আর আমার মাহিম ভাইয়ার বড় ভাইয়ের নাম মেঘলা। তামান্না ভাবি তার বাবার বাড়িতে গেছে, আর মেঘলা ভাবি বাসায়। আমি বাবাকে বললাম, বাবা তানিয়া কোথায়? রুমে। আর মেঘলা ভাবি? তানিয়ার রুমে। আচ্ছা বলেই চলে গেলাম তানিয়ার রুমে। তানিয়ার রুমে গিয়ে দেখি তারা গল্প করছে। আমি হঠাৎ কথা বলাতে তারা চমকে গেল। হ্যালো লেডিস। পিছনে ঘুরতে তারা চমকে উঠলো। তানিয়া বলে উঠলো, ভাইয়া কখন এলি? এই তো কিছুক্ষণ। এমন সময় মেঘলা ভাবি বলল, কি দেবরজি, আমাকে তো ভুলে গেছো? আরে ধুর ভাবি, আপনারা কি ভোলা যায়? আপনি হচ্ছেন বরিশাল্লা। আসলে ভাবিকে বরিশাল্লা বলে রেগে যায়। বরিশাল তার বাড়ি না, কিন্তু উনি বরিশাল্লা ভাষা পারে। ফারাবি, তুমি আবার শুরু করছো? আরে ভাবি, মজা করছিলাম। একটা খুশি সংবাদ আছে। কি? আমার প্রমোশন হয়েছে, আমি এখন ক্যাপ্টেন। মিষ্টি কই? না, আমি আবার বরিশাল্লা করে মিষ্টি খাওয়াই না। তবে রে, বলে এইভাবে দৌড়ানি দিল আমাকে। এদিকে মা বলছে, তোরা এসে আবার শুরু করলি?
আমি গিয়ে মায়ের পিছনে লুকালাম। ভাবি বলল, এবারের মতো বেঁচে গেলি। ভাবির রাগে ফুসতে ফুসতে চলে গেল। মা আমাকে পেটে চিমটি দিয়ে বলল, কি করেছিস বদমাইশ? লাগছে তো মা, আমাকে ছাড়ো তবে বলছি। বল। তারপর মাকে সব খুলে বললাম। মা বলল, তোর ফাজলামি আর গেল না রে। বলে রুমে এসে রেস্ট নিলাম। রাতে খেতে ডাকলো মা। ফারাবি খেতে আয়। কি রে? আসছি। তারপর খেতে গেলাম। তখনই আব্বু বলল, তুই তো আমাদের সারপ্রাইজ দিলি, কিন্তু আমাদেরটা তো বাকি আছে। কিসের সারপ্রাইজ বাবা? তোর ফাহাদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? ফাহাদ ভাইয়া? এমন সময় ফাহাদ ভাইয়া বলল, চুপচাপ খা, ছবি দেখি ভাবির। আগের খাওয়া শেষ কর তারপর। আচ্ছা। খাওয়া শেষ করে ফাহাদ ভাইয়ের রুমে যাব। এমন সময় রিয়া ফোন দিল আমাকে। ফারাবি, কি হয়েছে? কাঁদছো কেন? ফারাবি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। গতকাল ছেলে পক্ষ দেখে গেছে। তোমার ক্যাম্পে ফোন দিলাম তো বললো তুমি নাকি ছুটিতে চলে গেছো, তাই তোমায় ফোন দিলাম। আচ্ছা, ব্যাপার না, কালই তোমার বাবার সাথে কথা বলবো। তারপর কলটা কেটে ফাহাদ ভাইয়ের রুমে গেলাম ভাবির ছবি দেখতে। ভাইয়া বলল, এই নে ধর তোর ভাবির ছবি। এটা? এটাই তো। ভাবির ছবি দেখার পর আমার পায়ের নিচে মাটি সরে গেল, বুকটা কেঁপে উঠল। কি করবি এখন? হয়তো তাকে ভুলে যেতে হবে। না, তা কি করে হয়? এছাড়া আর কোনো উপায় নেই। আমি সবাইকে বলে দিচ্ছি। একদম না, সবাই অনেক কষ্ট পাবে। কিন্তু কোনো কিন্তু না। যা ভালো বুঝিস কর। তারপর তানিয়া চলে গেল, রুমের দরজা ভালো করে লাগিয়ে দিলাম। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না, যেন ঘুমানোর বৃথা চেষ্টা। কিছুক্ষণের মধ্যে রিয়ার সাথে কাটানো স্মৃতিগুলোর কথা মনে পড়লো। সেই কলেজ লাইফের থেকে স্মৃতি রয়েছে, এত সহজে কি ভোলা যায়? এটা কি মুখের কথা? একটা সময় চোখের পানি চলে এলো, খেতে দিলাম। সারা রাত কাদার পরে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 11টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। মা বলল, কি রে বাবা, এত দেরিতে ঘুম ভাঙলো যে? আসলে প্রতিদিন ট্রেনিং এর কারণে সকাল সকাল ওঠা লাগে, তাই আজ দেরিতে উঠলাম। মিথ্যা বললাম, নয়তো বুঝে যেত। ও আচ্ছা, নাস্তা খা। তারপর নাস্তা খেতে শুরু করলাম। নাস্তা রেডি হবে এমন সময় মা বলল, কি রে বাবা, কোথাও যাচ্ছিস? কোথায়? একটু কাজ আছে তাই। ও আচ্ছা, যা। তারপর বেরিয়ে পড়লাম 4 সিজন রেস্টুরেন্টের দিকে। উদ্দেশ্য রিয়ার সাথে দেখা করা। গিয়ে দেখি রিয়া আগে গিয়ে বসে আছে। আমি গিয়ে বললাম, রিয়া। রিয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, ফারাবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে বিয়ে করে নাও। এটা হয় না রিয়া, তুমি আমার ভাইয়ের হবু বউ, মানে হবু ভাবি হতে যাচ্ছ। না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। পাগলামো করো না রিয়া। আই লাভ ইউ মাই সুইট হার্ট ফারাবি। আই নো, বাট দিস ইজ নট পসিবল। আর কিছু বলবে? ভালো থেকো, আর এটা আমাদের শেষ দেখা। তুমিও ভালো থেকো। তারপর চলে এলাম বাসায়। বাসায় এসে কাঁদতে লাগলাম। তারপর নিজেকে বোঝালাম, কিছু কিছু জিনিস পরিবারের সুখ, পরিবারের হাসির দিকে তাকিয়ে বিসর্জন দিতে হয়। আচ্ছা, ভালোবাসা এত কষ্ট কেন? কেন তাকে পেলাম না? বিধাতা কেন আমায় বোঝে না? তিনি কি দেখে না আমায় আমি কতটা কষ্টে আছি? যাই হোক, সত্যিই হয়তো তাকে ভুলে যেতে হবে। রাতে মা খেতে ডাকলো। কি রে বাবা, তোর কি মন খারাপ? না, তেমন কিছু না। সেদিন ফাহাদের বিয়ের কথা শোনার পর থেকে কেমন যেন হয়ে গেছিস তুই। আরে না মাগো, কি করে বোঝাই তোমায়? তোমার ছেলে যে কতটা কষ্টে আছে। কি রে, কি বিড়বিড় করছিস? না, কিছু না। আচ্ছা, খেতে আয়। যাচ্ছি। তারপর মা চলে গেল। কিছুক্ষণ পরে আমিও চলে গেলাম খেতে। খেতে খেতে বাবা বলল, কাল তোরা সবাই শপিং এ যাবি। কেন চাচু, এত তাড়াতাড়ি কেন? এমনি, তোর বিয়ের ডেট আগানো হয়েছে। মানে? তোর বিয়ে 21 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু ডেট এগিয়ে 17 তারিখে বিয়ে হবে। কিন্তু কেন? জানি না, মেয়ের বাবা বলল তাড়াতাড়ি সেরে নিতে চাই।
আমিও বললাম শুভ কাজে দেরি কেন, ব্যাস হয়ে গেল। আমি মনে মনে বললাম আজ 15 তারিখ, তার মানে আর 2 দিন সময় আছে। আসলে বাবার কথার উপর কারো কথা বলার সাহস হয় না, তাই সবাই মেনে নিয়েছে। ভাবতে কান্না পাচ্ছে, পাগলিটা আর 2 দিন পরে অন্যের হয়ে যাবে। যাই হোক, যাকে হারিয়েছি তাকে আর পাওয়ার আশা করি না, এসবই ভাবছি। তখনই চাচি বলল, বাবা ফারাবি খাচ্ছিস না কেন? এই তো চাচি খাচ্ছি। হুম। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি বেশ আয়োজন চলছে বাসায়। এই বাড়িতে আনন্দের আয়োজনটা সবার হলেও আমার জন্য না। এমন সময় তামান্না ভাবি এসে বলে, কি দেবরজি, কি খবর? এই তো ভালো, তোমার? ভালো। তো ফাহাদ তো সেরে ফেলেছে, তুমি কবে করবে কি? বিয়ে? বিয়ে হয়তো আর কখনোই করা হবে না। মানে? ও কিছু না। কিছু না হলেই ভালো। তারপর ভাবি চলে গেল। আপনারা ভাবছেন এখানে তামান্না ভাবি এলো কই থেকে? আগেই বলেছিলাম ফাহিম ভাইয়ার বউ মানে ভাবি বাবার বাড়ি গেছে। সেই ভাবি হলো তামান্না ভাবি। কিছুক্ষণের মধ্যে ডাক এলো, বলল, বাবা তুই একটু ওদের সাথে যা না। কোথায়? শপিং এ। কে কে যাচ্ছে? তোর মেঘলা ভাবি, তামান্না ভাবি, ফাহাদ ভাই, তানিয়া, আর ওদের ওখান থেকে রিয়ার 2 বোন, ছোট ভাই আর রিয়া। কিন্তু কথাটা বলতেই ফোন চলে এলো। দেখি ক্যাপ্টেন আসিফের নাম্বার। ফোন রিসিভ করে বললাম, ইয়েস ক্যাপ্টেন, বলো। স্যার আর্জেন্ট হেডকোয়ার্টারে আসতে হবে। ওকে, আসছি বলেই ফোন কেটে দিলাম। মা বলল, কি রে, কে ফোন দিয়েছে? ক্যাপ্টেন আসিফ। কি হয়েছে? আর্জেন্ট হেডকোয়ার্টারে যেতে হবে। আমি যে বললাম শপিং এ যেতে। ধর আমি গেলাম বলেই গায়ে ইউনিফর্মটা পরে বেরিয়ে যাব। এমন সময় ড্রয়িং রুমে থেকে বাবা বলল, কিরে কই যাস? হেডকোয়ার্টার থেকে ফোন আসছে ভাই, আমি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। আর বাবা বলল, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। এদিকে আমি হেডকোয়ার্টারে যেতে ক্যাপ্টেন বলল, স্যার আপনাকে কর্নেল ডেকেছে। ওকে। তারপর কর্নেলের রুমের সামনে গিয়ে বললাম, আসবো স্যার? আসো। ক্যাপ্টেন ফারাবি রিপোর্টিং স্যার। ফারাবি তাড়াতাড়ি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাও। কেন স্যার? ওখানে বসুন্ধরা গ্রুপের এমডির ছেলেকে অ্যারেস্ট করতে হবে, যার প্রমাণ আমাদের হাতে আছে। ওকে স্যার। সাথে সাথে ফোর্স নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলাম। তখনই আমার ফ্যামিলির রিয়ার ফ্যামিলির সবাইকে দেখলাম। তখন মা বলল, কি রে তুই এখানে আসবি নাকি? আর ইউনিফর্ম পরে কেন? মা, আমি এখন ডিউটিতে আছি, প্লিজ সরো এখান থেকে। তারপর মা বুঝতে পারলো আর সরে গেল। হঠাৎ একজন সোলজার বলল, স্যার এই যে পেয়ে গেছি বেটাকে। ধরে নিয়ে আসো। সোলজার ধরে নিয়ে এসে আমার দিকে ধাক্কা দিল। তখনই আমাকে সে মারতে লাগলো, আমিও মারতে লাগলাম। এক পর্যায়ে তুমুল মারামারি। আমার পরিবার, রিয়ার পরিবার সবাই দেখছে, সাথে তো পাবলিকরা রয়েছে। এমন সময় দিলাম এক ধাক্কা। তখনই আমার হাতে একটা পোজ দিল সে, যা দেখে আমার বাবা মা সহ সবাই ভয় পেয়ে যায়। কিন্তু তারা তো আর জানে না এসবে আমি অভ্যস্ত, এসবে আমার কিছু হবে না। আমার হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও আমি তাকে মেরিয়ে যাচ্ছি। একটা সময় সোলজার এসে ধরে নিয়ে যায়। তখন সাইম মানে বসুন্ধরার এমডি ছেলে আমাকে বলল, ক্যাপ্টেন তোরে আমি দেখা নিমু। যা ফট। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। নিয়ে যাও ওকে। তোকে পস্তাতে হবে। সোলজার দাঁড়িয়ে দেখছো কি? সোলজার ওকে নিয়ে গেল। তারপর একজন সোলজার আমার হাতে ব্যান্ডেজ করলো। সবাই দেখে অবাক। হাতে পোজ দিল, একটা চিৎকার দিল না। বাবা বলল, বাবা তুই ঠিক আছিস? ঠিক আছে, এগুলো প্রায় হয় ক্যাম্পে। আচ্ছা। তারপর হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করলাম। কিছু কাজ ছিল, তা করে বাড়ি ফিরলাম। ফিরে এসে দেখি বিয়ের কথা নিয়ে আলোচনা চলছে। আমার এসব ভালো লাগছিল না, তাই রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। কেউ গান গাইছে তো কেউ নাচছে। সব মিলিয়ে জমজমাট একটা পরিবেশ। কিন্তু আমার মনে যে কোনো রং নেই, রয়েছে শুধু হতাশা আর একরাশ দুঃখের ছাপ। ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালালাম। শুনেছি সিগারেট খেলে নাকি দুঃখ কমে। আসলে কি কমে? এমন সময় পিছনে চাচু এসে বলল, কে এখানে? চাচু, আমি ফারাবি। ও তুই এখানে কি করিস? কিছু না। এ কি তোর হাতে সিগারেট কেন? এমনি ভালো লাগছিল না, তাই ধরালাম।
তুই সিগারেট খাওয়া কবে থেকে শুরু করলি? 1 বছর। কি হয়েছে বল আমাকে। কিছু না। তাহলে সবাই ওখানে মজা করছে, তুই এখানে একা কি করছিস? মিশন নিয়ে চিন্তা করছিলাম। তোদের আর্মিতে একটাই সমস্যা, সারাদিন মিশন, টেরিক্স, যুদ্ধ এগুলো নিয়েই পড়ে থাকিস। চাচু, এগুলোই তো আমার সব কিছু, আমাদের জীবন। হয়েছে, যা গিয়ে ফাহাদকে একটু হলুদ লাগিয়ে দিয়ে আয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও বললাম, যাচ্ছি। তারপর গিয়ে একটু হলুদ লাগিয়ে দিলাম। তখনই আমার মামাতো বোন তানিশা এসে আমার হাত ধরে নাচতে শুরু করলো। আমি চেয়েও বাধা দিতে পারলাম না, কি আর করার। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তখনই রিয়ার ফোন। হ্যালো বলো। ফারাবি, তুমি এসে আমাকে নিয়ে যাও। এটা হয় না রিয়া। আমাকে ছাড়া থাকতে পারবা? কষ্ট হবে, বাট পারবো। আমাকে তুমি ভাবি ডাকতে পারবা? পারো। কথাটা বলতে গিয়েও পারলাম না। বললাম, জানি না, তবে এখন থেকে পরিবার হতে দূরে থাকার চেষ্টা করব। ভালোবাসো আমায়? জানি না। ফারাবি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। তারপর লাইনটা কেটে দিলাম। পরের দিন একটু দেরিতেই ঘুম ভাঙলো। বাসায় তাই চিল্লাচিল্লি, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি আজকের এই দিনটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাল হয়ে দাঁড়াবে। সেদিন আমরা বর যাত্রী নিয়ে রওনা দিলাম তাদের বাসায়। বাসায় পৌঁছে এক কোনায় বসে বসে ভাবতে লাগলাম, এই শ্বশুরবাড়ি আমার হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির কি খেলা, নিয়তি আমায় তা হতে দিল না। এমন সময় ফাহাদ ভাই আনাকে ওয়াশরুমে যাবে বাবা বলল। ভাই আমাকে বলল, এই ফারাবি, হুম আমাকে ওয়াশরুমে নিয়ে চল না রে। ওকে। তারপর ভাইয়াকে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওয়াশরুম থেকে বের হবার পর আমি বললাম, ভাইয়া চলো। তুই যা, আমি আসছি চুলগুলো ঠিক করে। ওকে। তারপর বেরিয়ে গেলাম আমি। বের হয়ে আম্মুর সাথে দেখা করলাম। আম্মু বলল, কি রে, তোর ভাইয়া কই? আসতেছে। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আমার একটা ফোন এলো। ফোনটা রিসিভ করার পরে একটা লোক বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে কি তুই? আছে একজন। কিছুক্ষণ পরে একটা ওয়াশরুম ক্লিনার বলল, খুন খুন খুন। সবাই তো শুনে ভয় আবার অবাক। বাবা বলল, এই দাঁড়াও, কি হয়েছে? ওয়াশরুমে বরের লাশ পাওয়া গেছে। কি? সবাই এবার অবাক, আমি অবাক। সবাই ওয়াশরুমের দিকে গেল। গিয়ে দেখে ফাহাদ ভাইয়ার নিথর দেহটুকু পড়ে আছে। বাড়ির সবাই তো কান্নায় ভেঙে পড়ে। বাবা চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিঠি পড়ে বাবার শরীর অসাড় হতে দেখলাম। আমি বললাম, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে ছবি না। বাবা কি হয়েছে? আমি কোনো খুনির বাবা না। কি বলছো এসব? সবাই এবার বলল, কি বলছো এসব? বাবা বলল, ঠিকই বলছি। কি হয়েছে বাবা? বাবা আমাকে চিঠিটা দিল। চিঠিতে লেখা ছিল, আব্বু চাচ্ছু তোমাদেরকে একটা কথা বলছি শোনো। আমাকে ফারাবি খুন করেছে। জানি বাঁচতে পারবো না, তাই বলে যাচ্ছি। ফারাবি আর রিয়ার প্রায় 4 বছরের সম্পর্ক। ফারাবি রিয়াকে পাবার জন্য আমাকে খুন করেছে। ভালো থেকো। এটা দেখার পর আমার পায়ের নিচের মাঠে সরে গেছে। এরপর সবাই চিঠিটা পড়লো আর আমাকে ধিক্কার জানালো। এর মধ্যে পুলিশ চলে এসেছে আর অ্যারেস্ট করে নিয়েছে। যাবার আগে রিয়াও আমাকে বলল, ছি ফারাবি, ছি, আমি তোর মতো খুনিকে ভালোবেসেছিলাম। ছি, যে নিজের ভালোবাসাকে পেতে নিজের চাচাতো ভাইকে খুন করেছে। বিশ্বাস করো রিয়া, আমি খুন করিনি। সাথে সাথে ঠাস ঠাস করে 2টা গালে বসিয়ে দিল। বাবা বলল, কি অফিসার, এখনো নিয়ে যাচ্ছেন না কেন? জি স্যার। আমি তোর এমন ব্যবস্থা করব তুই যেন কোনোদিন আর বের হতে না পারিস। আগেই বলেছি বাবা এলাকার মেয়র, তাই বাবা ওই ব্যবস্থাটাও নিতে পারে। তারপর আমাকে নিয়ে গেল জেলে। সেখানে 3 দিন থাকার পরে কর্নেল স্যার এলো আর বলল, ফারাবি, তুমি যে খুন করনি তার প্রমাণ নিয়ে এসেছি। ধন্যবাদ স্যার। এখনই তোমায় বের করছি। কিছুক্ষণ পরে আমাকে বের করে নিল। আমি কর্নেল স্যারকে বললাম, স্যার আমার চাকরিটা কি আছে? প্রথমে চলে গিয়েছিল, তারপর ভাবলাম তোমার মতো একজন আর্মি অফিসার কি করে খুন করতে পারে। তারপর রহস্য উদ্ঘাটন করতে শুরু করলাম এবং শেষমেশ জানতে পারলাম বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সায়েম এই কাজটি করেছে। এখন তুমি কি করবে? স্যার, কেউকে জানাবেন না, আমি নিরপরাধ, বাসার লোক কেউ না। কি করবে তুমি? স্যার আমাকে দেশের বাইরে পাঠাতে পারবেন? ওকে,
জাতিসংঘ শান্তি মিশনে পাঠানো যায়। ওকে স্যার, আমাকে পাঠান। আর এই সায়েম, স্যার ওর এমন ব্যবস্থা করুন যেন জেল থেকে বের হতে না পারে। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ হবে কবে? 2 বছর। ওকে, 2 বছর পর আমি আবার ফিরে আসব, এসে সায়েমের ব্যবস্থা করব। ওকে। তারপর আফ্রিকা চলে আসি, এসে ইন্ডিয়ান আর্মি এর একজন কর্মকর্তার সাথে পরিচয়, তারপর বন্ধুত্ব। কিছুদিন পর আমি প্রমোশন পেয়ে মেজর হই। আজ 2 বছর পর আমি দেশে ফিরছি। বর্তমানে আসা যাক। আমি কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললাম। এই ছিল আমার জীবন কাহিনী। মানুষের জীবনে কতটা কষ্ট থাকে তা হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। বলেই কেঁদে দিল কাদের সাহেব। আরে আপনি কাঁদছেন কেন? তোমার কথা শুনে। দেখুন, আমার সাথে যা হয়েছে সবে নিয়তির খেলা। নিয়তির কথা ভেবে সব মেনে নিয়েছি। তারপর আমি ঘুমিয়ে পড়লাম বিমানে। কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ কারোর ডাকে তাকিয়ে দেখি কাদের সাহেব আমাকে ডাকতেছে। তুমি তোমার জায়গায় এসে পড়েছো। এটা বলে যে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাড়িতে যখন এসে পড়েছো তখন মন খারাপ করে থাকবে না, আর একা একা থাকবে না। পারলে তোমার পরিবারের সাথে আবারও সম্পর্ক বানানোর চেষ্টা করবে। ঠিক আছে। আমি প্লেন থেকে নেমে পড়ি, কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমার পরিবার এর সবাই আমাকে নিতে আসবে, কিন্তু তারা কেউ আসলো না। খুন না করেও আজ আমি খুনি। হয়তো আল্লাহ চেয়েছিল, তাই হাঁটা শুরু করে দিলাম। হঠাৎ কারোর ডাকে তাকিয়ে দেখি কর্নেল স্যারের ডাক। তাকে দেখে মনে একটু শান্তি আসলো। কেউ একজন আমাকে এগিয়ে নিতে আসছে। সে এসে আমাকে জড়িয়ে ধরলো। ফারাবি, তাহলে আসতে পেরেছো? স্যার কেমন আছেন? ভালো আছি, তবে আমাদের দেশের অবস্থা ভালো না। কেন স্যার, কি হয়েছে? আমাদের ক্যাম্প থেকে 3 জন আর্মি উধাও হয়ে গিয়েছে। তাদেরকে কোথাও পাওয়া যায়নি। তো তাদেরকে খোঁজার চেষ্টা করেননি? খুঁজে কোনো কাজ হয়নি, তাদেরকে কোথাও পাইনি। আরও অনেক অশান্তি আমাদের এই দেশটিতে। তবে সব খুলে বলবো, তার আগে তুমি আমার গাড়িতে বসে পড়ো। আমি আর কর্নেল স্যার গাড়িতে এসে বসে পড়ি। গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি অতীত নিয়ে পড়ে গেলাম। আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করতে পারলো না, তা ভেবে আমার অনেক কষ্ট হইতেছে। পথগুলো কেমন হয়ে গেছে, 2 বছর পর আসি তো তাই। হঠাৎ আমি স্যারকে বলে উঠলাম, স্যার আমার পরিবারের সবাই কি ভালো আছে? একদিন তোমার খোঁজ নিতে এসেছিল, তবে আমি কিছু তাদের বলিনি। স্যার ভালো করেছে। কিছুক্ষণ পরে ক্যাম্পে এসে পৌঁছালাম। তারা আমাকে দেখে সবাই জড়িয়ে ধরলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে আমি কর্নেল স্যারের কাছে এসে পড়ি। স্যার এখন কাজের কথা বলেন। তোমার আজকে ডিউটি করা লাগবে না, আজকে বিশ্রাম নাও, কালকে থেকে তোমার ডিউটি শুরু। ঠিক আছে স্যার, আমি বিছানায় চলে আসি। তারপরে রিয়াকে নিয়ে ভাবা শুরু করে দিলাম। হয়তো ওর বিয়ে হয়ে গেছে আর এখন সুখে সংসার করতেছে। আমার কথা হয়তো তার মনে পড়েই না, তবুও চাই সে যেন অনেক ভালো থাকে। এই কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা ফোনের বাজনায় ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার বন্ধুর কল। কিরে, আমাকে কি ভুলে গেছিস? না দোস্ত, তোকে বলবো কেন? তাই তো দেখি, নিজের দেশে গিয়ে আমার একটা খোঁজ খবরও নিলে না। ঘুমিয়ে পড়ছিলাম তাই নিতে পারিনি। এখন বল, তোর পরিবারের সাথে দেখা করছিলি? না, তবে আমাকে ছাড়াই তারা অনেক ভালো আছে, আর তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। তোকে বলছি না তাদের সাথে দেখা করতে? কি মুখ নিয়ে তাদের সাথে দেখা করব বল? আমি তো তাদের কাছে একজন খুনি ছেলে। একজন খুনি ছেলেকে তারা কেউ মানবে না। তুই যেটা ভালো বুঝিস সেটা কর। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপরে উঠে কিছু খেয়ে নিলাম। বিকেলবেলা একটু রাস্তায় ঘুরতে বের হলাম। রাস্তায় হাঁটতেছি আর আমার পরিবারের কথা চিন্তা করতেছি। একবার ভাবলাম আজ একটু রিয়ার বাড়ি থেকে ঘুরে আসব। ওকে অনেকদিন দেখি না, ওকে না দেখে আমার মনটা ছটফট করতেছে। তাই আমি ওদের বাড়িতে এসে পড়ি। এসে দেখি ও ওদের বাড়িতে সিঁড়িতে বসে আছে। আমি কিছুক্ষণ ভেবে তারপরে তার কাছে চলে আসি। আমাকে দেখেই ও আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ ও রাগীভাবে বলে উঠল, আপনি এখানে? আপনার কি চাই? ভুলে গেছো আমি তোমার ফারাবি? এই শোনেন, আমার বলতে কোনো জিনিস নাই, আর যারা খুন করে তাদের আমি কেউ হতে পারি না। ওই ছেলেটা কি দোষ ছিল যার কারণে আপনি ওকে খুন করে দিলেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমরা পালিয়ে যাই। আমার সাথে পালালেন না, শুধু শুধু ওই নিষ্পাপ মানুষটাকে খুন করে দিলেন। রিয়া, তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। আমি খুন করিনি, খুন করেছে অন্য কেউ। এই শুনুন, যতই আপনি আমার কাছে ভালো সাজার চেষ্টা করেন না কেন, পারবেন না। আচ্ছা মেনে নিলাম খুনি। এখন বলো তুমি কেমন আছো?
সে জবাবটা আমি আপনাকে দিতে বাধ্য নই। আপনি এখানে আসছেন কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই এসেছি। শোনেন, আমি আপনার কেউ না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। রিয়া, আমাকে তুমি কি ভুলে গেছো? আপনি মনে রাখার মতো কোনো কাজ করেছেন যে আপনাকে মনে রাখবো? আপনাকে বুঝেছি, আপনি অনেক ভালো, তবে আপনি যে এতটা বাজে তা আমার জানা ছিল না। এতদিন আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। রিয়া প্লিজ থামো, আমি আর নিতে পারতেছি না। আপনি এখান থেকে চলে যান, না হয় কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যেটার প্রয়োজন নেই আমি যেতে আসছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি একদিন সবে জানতে পারবে, তবে সেই দিন অনেক দেরি করে ফেলবা। এমনিতেই জীবনে আপনার মতো ছেলেকে ভালোবেসে বড় একটা ভুল করে ফেলেছি। আমি ওখান থেকে চলে যেতে যাব, এমন সময় রিয়া জোরে বলে উঠলো, দাঁড়ান। হ্যাঁ বলো। আপনি আমাদের বাড়িতে আসছেন কেন? এখন কি আমাকে খুন করবেন নাকি? রিয়া এভাবে বলো না প্লিজ, তোমার মুখে এসব শুনে আমার ভীষণ খারাপ লাগতেছে। আচ্ছা, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। কোনোদিন তুই আমার চোখের সামনে পড়বি না। তোকে এখানে নিয়ে আসছে কে? তুই আর্মি হয়ে এই দেশের বড় একটা সমস্যার। রিয়া, তুমি সবকিছু না জেনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে। তোকে তো শুধু অপমান করেছি, তোকে যা করা লাগতো তা শুধু আমি জানি। আমি ওখান থেকে এক দৌড়ে বেরিয়ে আজ চোখের পানি কিছুতেই আটকাতে পারছি না। আমার চোখ থেকে অঝরে পানি পড়তেছে। ও সবকিছু না জেনেই আমাকে এইভাবে অপমান করতে পারলো। ভাবছিলাম এখানে আসার পর হয়তো ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, কিন্তু তার বিনিময়ে ও আমাকে এভাবে অপমান করতে পারলো। হয়তো কোনো একদিন সব জানতে পারবে, সেদিন হয়তো আমি থাকবো না। আজ কেন মন চাইছে হারিয়ে যায় অনেক দূরে, সেখান থেকে চাইলেও যেন ফিরে না আসতে পারি। আমি হাঁটতেছি আর এই কথাগুলো ভাবতেছি, হঠাৎ চোখে পড়লো সামনের দিকে তাকিয়ে দেখে সায়েম ও তার দলবল কোথায় যেন যাইতেছে। বস দেখেন, ওই শালা আবারও দেশে ফিরে এসেছে। এবার সবার আগে না হয় শালা তোরেই খুন করব। ও আসলে কিভাবে? সেটা তোকে বলতে পারবো না। আর শোন, কালকে স্কুলে বোমা ফিট করে আসবি, একজন স্টুডেন্ট যেন বাঁচতে না পারে। ঠিক। যে বাধা দিতে আসবে তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবি। ফারাবিকে নিয়ে আমার তো ভয় লাগে। সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা আমি করব। ওকে। আমি আর ওদের কথায় কান দিলাম না, চলে আসে আমাদের ক্যাম্পাসে। এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ কাঁদলাম। সবচেয়ে আঘাত প্রিয় মানুষগুলোই করে, যাদেরকে বুকের ঠিক বাম পাশে জায়গা দেওয়া হয়। এর ভিতরে আমার কাছে কর্নেল স্যার আসলো। ফারাবি, তোমার খবর কি? কোথায় গিয়েছিলে? স্যার একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছো, ভালো কথা। তো তোমার চোখে পানি কেন? আমি তাকে কিছু বললাম না, কিছু না বলে আমি চুপচাপ থাকলাম। কি হলো বলো না কেন? স্যার আজ পরিবারের কথা খুব মনে পড়তেছে, তাই। আমি কি সব তাদের বলবো? না স্যার, তাদেরকে তাদের মতো থাকতে দেন। আর আমি এখানে এসেছি কেউ যেন না জানে। তবে নিজের ভেতর এতটা কষ্ট জমা রেখো না। কালকে থেকে তোমার ডিউটি শুরু, তাই মন দিয়ে ডিউটি করবে। স্যার আরেকটা কথা বলি। বলো। স্যার সায়েম ছাড়া হলো কিভাবে? ওর ছোট ভাই ওকে ছাড়িয়ে নিয়েছে। এটা বলে কর্নেল স্যার চলে গেল। রাতের বেলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মন দিয়ে ডিউটি করতে লাগলাম। এর ভেতরে কর্নেল স্যার দৌড়ে আসলো। ফারাবি, তাড়াতাড়ি আমাদের এখানে স্কুলে চলো। কেন স্যার? আমাদের এখানকার একটা স্কুলে কে বা কারা বোম রেখেছে। এই স্কুলে 1000 স্টুডেন্ট রয়েছে। স্যার তাড়াতাড়ি চলুন। আমি এবং স্যার গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পরে স্কুলের সামনে চলে আসি। তারপরে আমার ভিতরে ঢুকে পড়ি। এসে আমি তো অবাক, এখানে সকল স্টুডেন্টকে রিয়া ক্লাস নিতে আসছে। তাই আমি ওদের কাছে চলে আসি। রিয়া, এখান থেকে সবাইকে বের হতে বলো। আপনি আবারও আমার চোখের সামনে পড়লেন। আপনাকে বলেছি না আপনি আমার চোখের সামনে পড়বেন না। রিয়া সবাইকে বের হতে বলল। কেন? সবাই বের হবার পরে আমাকে খুন করবে নাকি? কথাটা শুনে অনেক রাগ হয়ে গেল। তাই আমি গিয়ে ওর গালে ঠাস করে 2টা চড় লাগিয়ে দিলাম। অল স্টুডেন্ট সবাই ক্লাসরুম থেকে বাইরে চলে যাও, তোদের এই স্কুলে বোমা রাখা হয়েছে। কথাটা শুনে সবাই বেরিয়ে গেল। ফারাবি, তাড়াতাড়ি বোমটা খোঁজো। অনেক খোঁজাখুঁজির পরে বোমাটা পেলাম। তারপরে সেটা বন্ধ করলাম। এখন সবাই নীরবে আছে। সরি, আপনাকে আমি না বুঝেই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি।
আমি ওর কোনো কথা না শুনে বাইরে আসতে যাব, এমন সময় রিয়া আমার হাত টেনে ধরলো। আমি সরি বলেছি তো। দেখো, এখন যেতে হবে। ও কর্নেল স্যারের কাছে চলে আসে। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলো। স্যার, আসলে কি ফারাবি খুন করেছে? আশা করি সবকিছু সত্যি কথা বলবেন। কথাটা শুনে স্যার চুপ হয়ে আছে। স্যার প্লিজ বলেন না, খুনটা কে করেছে? ফারাবি খুন করেছে। স্যার, আমি আপনার কথা বিশ্বাস করি না। ও যদি খুন করতো তাহলে আপনি ওকে আবারও চাকরি দিতেন না। ফারাবি চলো, এদিকে অনেক কাজ আছে। প্লিজ স্যার, আপনি আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবেন না। আমি তো তোমাকেই বলেই দিয়েছি যে ফারাবি খুন করেছে, তবুও কেন এমন করতেছো? স্যার, আপনি কি চান না আমরা আবার একসাথে থাকি? এটা বলার পরে স্যার যেটা বলল, দেখো মিস রিয়া, খুনটা ফারাবি করেনি, খুন করেছে সায়েম। স্যার, এটা এতদিন আপনি বলেননি কেন? ফারাবি বলতে বারণ করেছে, তাই বলিনি। স্যার, আপনি একটু এখান থেকে সামনে যান, ফারাবির সাথে আমার কথা আছে। এটা বলার সাথে স্যার চলে গেল। আমিও ওর সাথে যাব, এমন সময় রিয়া হাতটা খপ করে ধরলো। যাচ্ছ কোথায়? তোমার সাথে আমার কথা আছে। আমি খুনি, তাই খুনি ব্যক্তির সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। ফারাবি, আমি সরি। এই শুনে তোমার মুখে এই সরি বলা মানায় না। আর তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? আমাকে কি আরো অপমান করতে চাও? না, তোমাকে আবারও ফিরে পেতে চাই। আমি তোমার কাছে ফিরে আসতে চাই না। সেদিন ফিরে যেতে চাইছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। তোমার উপর আমার অনেক রাগ হয়েছিল, তাই তোমাকে এমন কথা বলেছি। আমার এখন যেতে হবে, কর্নেল স্যার ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাকে আজ কোথাও যেতে দিব না ফারাবি। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তোমার জন্য আমি এখনো বিয়ে করিনি। সেটা আপনার ব্যাপার, আমার কিছু না। আমি আপনার কাছে খুনি, আর খুনি হয়েই থাকতে চাই। আমি এটা বলে স্যারের কাছে আসতে যাব, এমন সময় ও আমাকে জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। এই ছাড়ো, দেখো না এই স্কুলে কত মানুষ। তাতে আমার কিছু যায় আসে না। আগে বলো, তুমি আবার আমাকে ফিরিয়ে নিবে কিনা? আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আমি ওকে জোরে ধাক্কা দিলাম, তার উপরে ওর গালের উপরে দুটো চড় লাগিয়ে দিলাম। শোন, আমাকে তো তুই বিশ্বাস করতেই পারিস না, তো আমাকে ভালোবেসে কি করবি? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আমি ওর কাছ থেকে কর্নেল স্যারের কাছে চলে আসি। স্যার চলুন। যাবো তো, বাট তুমি ওকে ফিরিয়ে নাও না কেন? স্যার আমি পারবো না, ওকে ওর মতো থাকতে দেন। এটি বলে আমি গাড়িতে বসে পড়ি। আরেকটা কথা ভাবতেছি, ওকে হয়তো চর মারাটা ঠিক হয় নাই। যাই হোক, ও আমাকে কতটা অপমান করেছে, তার বিনিময়ে কাউকে অপমান করলে তার কতটা খারাপ লাগে এখন ও একটু বুঝুক। আমি এক মনে এই কথাগুলো ভাবতেছি। এর ভিতরে কর্নেল স্যার বলল, ফারাবি, আমি কি তোমার পরিবারকে সবকিছু বলবো? স্যার আপনি যদি কিছু বলেন তাহলে আমি আর আপনার ওখানে চাকরি করব না। কেন, তুমি কি চাও না আবার তোমার পরিবারের সাথে একসাথে থাকতে? স্যার তারা আমাকে ছাড়া অনেক হ্যাপি আছে। তাদের এই হ্যাপি ফ্যামিলির ভিতরে আমার মতো খুনি ঢুকতে চায় না। তুমি যেটা বোঝো তাই করো, আমি আর তোমাকে বাধা দেব না। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আমাদের এখানকার ক্যাম্পে চলে আসি। তারপর শুয়ে পড়লাম। এবার ওই শালা ফারাবি আমাদের সব প্ল্যান শেষ করে দিল। বস, ওরা জানলো কিভাবে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এবার ওদের সাথে নতুন খেলা খেলবো। কি বস? শোন, যেভাবে হোক ফারাবির লাশটা আমার সামনে চাই। বস, ওকে মারবো কিভাবে? ওদের ক্যাম্প তো অনেকেই থাকে। এত সব কিছু বুঝি না। তোদেরকে আমি 2 দিন সময় দিলাম, এর ভিতরে লাশটা যদি না আনতে পারো তাহলে তোদের এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ঠিক আছে। সব কিছু শেষ করে দিয়েছে ওই ফারাবি। এতদিন তো ভালোই চলছিল। যে আর্মি অফিসার আমাদের সাথে লাগতে আসছিল তাকে তো শেষ করে দিয়েছিলাম, আর এখন ফারাবি এসে আমাদের সব কিছু শেষ করে দিল। বুঝেছি, এখন থেকে ওকেই শেষ করতে হবে। আমি সেটাই বলেছি ওদেরকে। আমি ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, তারপর খেয়ে নিলাম বিকালবেলা। অফিসের পুরনো ফাইলগুলো দেখতেছি, এর ভিতর আননোন নাম্বার দিয়ে একটা ফোন আসলো। দূর, কাজের সময় কি যে ডিস্টার্ব করে বুঝি না। ফোন রিসিভ করার পরে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। হ্যালো ফারাবি, তুমি কোথায়? কে আপনি? আমি রিয়া। এই তুমি আবার কল দিছো কেন? আর তুমি আমার নাম্বার পেলা কোথায়? সব বলবো, তার আগে তুমি আমাদের বাড়িতে চলে আসো। আমি কাজ করতেছি, দয়া করে ডিস্টার্ব করবা না।
তুমি যদি না আসো তাহলে বুঝবা আমি আজকেই শেষ। আমি এখন আমাদের 5তলা ছাদের উপরে আছি। তুমি যদি না আসো আমি এখান থেকে ঝাঁপ দিব। রিয়া পাগলামি করো না। তুমি একবার বলো যে আসবা, তা না হলে এখনই দেখিয়ে দিতেছি আমি কি পারি। আমি আসতেছি প্লিজ, ততক্ষণ এর ভিতরে তুমি কোনো পাগলামি করো না। 30 মিনিটের ভেতরে না আসলে যা করার আমি নিজেই করব। আমি ফোনটা কেটে দিলাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই মেয়ে যে কেন পাগলামো করতে পারে, এই মেয়ের উপর যে আজ কতটা রাগ উঠেছে তা শুধু আমি জানি। কিছুক্ষণ পরে ওদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। এসে ওকে ডাক দিতেছি, হঠাৎ 5তলা দিয়ে ও জোরে বলে উঠলো, আমি এখানে, আমার এখানে চলে আসো। আগে তুমি ছাদে থেকে নেমে আসো। না আসবো না, আগে তুমি আমার এখানে আসো, না হয় আমি কিন্তু একদম দিলাম ঝাঁপ। এই না না, আমি আসতেছি, খবরদার তুমি ঝাঁপ দিবে না। না দিব না, তুমি আমার কাছে আগে এসে পড়ো। আমি দরদর করে ছাদে উঠতেছি। ওর উপরে আজ অনেক রাগ উঠেছে, হাতের কাছে পাইলে কি যে করব। অবশেষে আমি ছাদে উঠি। আমি আসার সাথে সাথে আমি দৌড়ে ওর কাছে চলে আসি। আসার সাথে সাথেই ওর গালে ঠাস করে চড় মেরে দিলাম। তুমি আমাকে আবারও মারলা? আজকে দুটো চড় মারছো, চড় না মেরে গলা চেপে মেরে ফেলতে পারো না? কেন এমন ভাবে কষ্ট দিতে আসো? তুমি এত পাগলামো কেন করো বলো তো? ফারাবি, অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। এতদিন তুমি আমার কাছে ছিলা না, তার জন্য আমি যে কি করেছি সেটা শুধু আমি জানি। এই 2 বছর এমন কোনো রাত নেই যে আমি কান্না করিনি। এখানে বসো। কেন, আবারও মারবা নাকি? দেখো ফারাবি, আবারও যদি মারো তাহলে আমি মরে যেতে পারি। আর মারবো না। রিয়া আমার পাশে এসে বসে পড়ে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এর ভিতর ও বলল, ফারাবি, আমাকে আবারও তোমার কাছে ফিরিয়ে নাও না। আমার কাছে এসে কি করবা? আমি তো সবার কাছেই খুনি। খবরদার, আর একবার যদি এই কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমাকে মারলে তুমি কি থাকতে পারবা? তাহলে মারবো না, আমার গলায় সারা জীবন ঝুলিয়ে রাখবো। আচ্ছা, আমি এখন আসি, অনেক কাজ রেখে এখানে এসেছি। আজ আমি তোমাকে কোথাও যেতে দিব না। আজ তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি এখান থেকে না গেলে তো কর্নেল স্যার আমাকে বকা দিবে। দিবে না ফারাবি, একবার বলো না আমাকে ভালোবাসো। ভালোবাসি, এটা বলার পরে ও আমাকে জড়িয়ে ধরলো। এই দেখো কেমন পাগলামি করতেছো। বাড়িতে তোমার আব্বু আম্মু আছে, আমাকে যদি জড়িয়ে ধরে আছো, এটা যদি দেখে তারা কি ভাববে? বাড়িতে আজ সবাই চলে গেছে নানু বাড়িতে। আজ যদি তুমি এখানে না আসতে আমি সত্যি সত্যিই ছাদ থেকে ঝাঁপ দিতাম। আমার জন্য তুমি ঝাঁপ দিতে চাইছিলা কেন? এ তো কত অপমান করছিলা। তা তো রাগ করে। আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পরে আবার দুজনে একসাথে। কোনোদিন আশা করিনি যে ওকে আবার ফিরে পাবো। ফারাবি, আমাকে বিয়ে করবে কবে? কিছুদিন পরে। তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম, আবার যদি তুমি হারিয়ে যাও তাহলে আমি কিন্তু এবার আর বাঁচবো না। আমি আর হারাবো না, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচবো। তাই যেন হয়। রিয়া, তুমি কি চাকরি পেয়েছো? তুমি চলে যাবার পরে 1 বছর পরে আমি এই স্কুলটায় চাকরি পাই। ও আচ্ছা, আমি এখন আসি, রাতে ফোনে কথা হবে কেমন? আর একটু আমার পাশে থাকো না। ওকে, থাকতেছি। আর ওর পাশে বসে বসে কথা বলতেছি। আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এমন সময় কথা দিয়ে যেন গুলির আওয়াজ পেলাম। তাই রিয়া বলল, ফারাবি, কে যেন আমাদের এখানে গুলি ছুটতেছে। আমি একটু সামনে গিয়ে দেখি কতগুলো লোক আমাদের দিকে গুলি ছুটতেছে, তবে লোকগুলোর মুখোশ দেওয়া। ফারাবি, নিচে নেমে পড়ো, না হলে গায়ে গুলি লেগে যেতে পারে। ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছি। রিয়া একটু সাবধানে। মনে মনে ভাবতেছি, এরা কারা? যেভাবে হোক না কেন ওদের আটকাতেই হবে। আমরা নামতে নামতে 4র্থ তলায় নেমে আসি। আর ওপাশে একটা বিল্ডিং দিয়ে আমাদেরকে এদিকে গুলি মারতেছি। হঠাৎ আমার হাতে একটা গুলি লেগে যায়। আমি চিৎকার করে মাটিতে বসে পড়ি। এই ফারাবি, আমার কি হয়েছে? রিয়া, তুমি এখান থেকে যাও না, তোমার গায়ে গুলি লাগতে পারে। আমি তোমাকে রেখে কোথাও যাব না। ফারাবি, তুমি আমার কাঁধে ভর দিয়ে আমার রুমে চলো। আমি রিয়ার কাঁধে ভর দিয়ে ওর রুমে চলে আসি। এদিকে ব্যথা, আমি চিৎকার করতেছি। রিয়া, আমার মোবাইলটা দিয়ে কর্নেল স্যারকে ফোন দাও। আমার হাত থেকে রক্ত পড়তেছে, তা দেখে রিয়া কি করবে বুঝতেছে না। তারপরে কর্নেল স্যারকে ফোন দিতে লাগলো। হ্যালো ফারাবি, তুমি কোথায়? স্যার, আমি ফারাবি না, আমি রিয়া স্যার। ফারাবি এখন আমাদের বাড়িতে, ওর হাতে গুলি লেগে গেছে। কি বলো এসব? কিভাবে এটা হলো?
স্যার বলতে পারবো না স্যার, আপনি তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসুন, ফারাবির অবস্থা তেমন ভালো না। ঠিক আছে, আমি আসতেছি। রিয়া, আমি যদি না বাঁচি তাহলে তুমি একটা বিয়ে করে নিও, একদম আমার কথা ভাববে না। দেখো, তুমি একটু বেশি বলতেছো, কিন্তু তুমি যদি না বাঁচো তাহলে আমিও বাঁচবো না। আহ, ফারাবি, তোমার কি অনেক কষ্ট হইতেছে? ফারাবি আর কিছু বলল না, তার আগেই চোখ দুটো বন্ধ করে নেয়। ফারাবি জ্ঞান হারায়, তা দেখে আমার হাত পা কাঁপতেছে। আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে এবার আমি আর বাঁচবো না। হে আল্লাহ, তুমি একবার আমাদের আলাদা করে দিয়েছো, আর একবার আমার সাথে এমন করো না, ওর যেন কিছু না হয়। আমি শুধু ফারাবির মুখের দিকে তাকিয়ে আছি। এর ভেতর শুনতে পেলাম কলিং বেলের আওয়াজ, তা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। কি হতে পারে? রিয়া, দরজা খোলো, আমি তোমার কর্নেল স্যার। আমি এক দৌড়ে দরজার সামনে চলে আসি, তারপরে দরজা খুলে দিলাম। স্যার, আপনি এসে গেছেন স্যার? যেভাবেই হোক না কেন স্যার, ফারাবিকে বাঁচান। আমাকে দেখতে দাও, ওর কি হয়েছে। একজন ডাক্তার আমাকে দেখতে চলে আসে। ডাক্তার সাহেব, ফারাবির যেন কিছু না হয়, ওর হাতের গুলিটি তাড়াতাড়ি বের করুন। আমাকে দেখতে দিন, আর আপনারা অন্য রুমে চলে যান, আমাদের চিকিৎসা করতে দিন। আমি আর কর্নেল স্যার আর কিছু আর্মি অন্য একটা রুমে চলে যাই। আমি বসে বসে চোখের পানি ফেলতেছি, আর ভেতরে স্যার আমার মাথায় হাত রেখে বলল, দেখো রিয়া, এভাবে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, ওকে কাছে পেয়েও আমি ওকে এইভাবে হারাতে চাই না। ওর কিছু হবে না, দেখো, ও হলো আমাদের দেশের গর্ব। এখন বলো, এসব কিভাবে ঘটলো? আমি আর ফারাবি ছাদে বসেছিলাম, এর ভেতরে কিছু লোক আমাদের এখানে গুলি ছুটতেছিল, আর একটা গুলি এসে ফারাবির হাতে লেগে যায়। কাউকে কি দেখতে পেয়েছো? না স্যার, লোকগুলো মুখোশ পরা ছিল। স্যারের কাছে সব কথা খুলে বললাম। এর ভেতরে শুনতে পেলাম ডাক্তারের ডাক, তাই আমরা সবাই চলে গেলাম তার কাছে। গুলিটা বের করে দিয়েছি, এখন আর চিন্তা করার মতো কোনো কাজ নেই। রোগীকে এখন কেউ ডিস্টার্ব করবেন না, রোগী এখন অনেকক্ষণ ঘুমাবে। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এইগুলো নিয়মিত খাওয়াবেন। ধন্যবাদ স্যার। এটা বলে আমাদের ছোট করবেন না, এটা আমাদের কর্তব্য। স্যার, এখন আমি আসি। ঠিক আছে। আমি ফারাবের মাথার কাছে বসে পড়ি, আর ও ঘুমিয়ে আছে। এর ভেতর কর্নেলও আমাদের পাশে এসে বসে পড়ল। রিয়া, আমি কি ফারাবিকে আমাদের ক্যাম্পে নিয়ে যাব? না স্যার, ও আমার এখানেই থাক, আমি ওর দেখাশোনা করব। তুমি একা একা ওকে দেখে রাখতে পারবা? পারবো। আমি আরো 2জন আর্মি অফিসারকে বাইরে পাহারা দেবার জন্য রেখে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আর ঔষধগুলো আমি একজনকে দিয়ে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। স্যার চলে গেলেন, আমিও দরজা লক করে দিলাম। এদিকে সন্ধ্যাটাও হয়ে গেছে। আমি বসে আছি ওর পাশে, আর ভাবতেছি কোন সময় ওর জ্ঞান ফিরবে। আমি তো ওর সাথে কথা না বলে থাকতে পারতেছি না। রাত 12টা, এখন ওর জ্ঞান ফিরতেছে না। আমার চোখেও অনেক ঘুম এসে পড়ে, তাই আমি ওর পাশেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা হঠাৎ সূর্য এর আলো আমার চোখে এসে পড়লো। পড়তে না পড়তেই দেখতে পেলাম রিয়া আমার বুকের উপর শুয়ে আছে, এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হয় আমি কোথাও হারিয়ে যাইতেছি। আমি রিয়াকে ডাক দিতে লাগলাম, রিয়া, ওই রিয়া। চোখ খুলে দেখি ফারাবি আমাকে ডাকতেছে। ফারাবি, তোমার জ্ঞান ফিরেছে? তোমার এখন কেমন লাগতেছে? সোনা, অনেকটা ভালো লাগতেছি। আর তুমি আজকে আমার সাথে ঘুমিয়েছিলা? বউ ঘুমালে সমস্যাটা কি শুনি? আমি আবার তোমাকে বিয়ে করলাম কোন সময়? একটু সুস্থ হতে না হতে তুমি আবারও পাকনা কথা শুরু করে দিলা। এখন বলো, তুমি আমার বুকের উপরে কেন? ওকে, আর থাকবো না। এটা বলে আমি উঠে চলে যেতে যাব, এমনি ও আমার হাত টেনে ধরলো। আমি ওকে টান দিয়ে আবার ও আমার পাশে নিয়ে আসতে গিয়ে আমার হাত ব্যথার কারণে ওর বার সামলাতে পারলাম না। ও এসে আমার উপরে পড়ে যায়। ওরে বাবা গো, হাতি পড়লো গায়ের উপরে। এই চুপ, হাতি গিয়ে। হ্যাঁ, কি আবার তুমি? এত বড় কথা? আমি আর থাকবো না এখানে। সরি সোনা, কানে ধরেছি, তোমাকে আর কিছু বলবো না। আর তুমি হাতি না, হাতির চেয়ে বড় কোনো জিনিস থাকলে সেটা তুমি। তুমি থাকো একা একা এখানে, আমি আর থাকবো না। ওকে, যেতে দেব না আমি তোমাকে। এই ছাড়ো, না ছাড়লে কিন্তু বাইরে 2জন আর্মি অফিসার আছে, তাদের কিন্তু ডাক দিব। তুমি তো বললা যে তুমি আমার বউ, এখন কেন এমন করো? তুমি আমাকে হাতি বলে অপমান করেছো, সেটা কি মনে পড়ে না? তোমাকে আর কিছুই বলবো না। কালকে যদি মারা যেতাম তা তুমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই ও ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চেপে ধরলো, কিছুক্ষণ পরে ছেড়ে দিল। তোমাকে একদিন বলেছি না এসব কথা বলবা না। ওকে, তোমার কোথাও যেতে হবে না, আমি চলে যাব অনেক দূরে। তাহলে আমি তো থাকতে পারবো না সোনা।
আর বলবা না এসব কথা, ওকে? আর তুমি আমাকে বিয়ের আগে কিস করছো? করেছি, ভালো হয়েছে। এসবও ফালতু কথা বলছিল, ভাবছিলাম জোরে একটা কামড় দিতে চাইলাম, কিন্তু তুমি তো অসুস্থ, তাই আর দিলাম না। তাই? রিয়া, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? এটা আগে বলবা না? আগে বলবো কিভাবে, তার আগেই তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। এই ঝগড়াটা অনেক মিস করেছি। তাহলে তুমি কি চাও, আমার সাথে আরো ঝগড়া করতে? আগে যে সময় তোমার সাথে রিলেশন ছিল সে সময়ও তুমি আমার সাথে শুধু শুধু রাগ করে থাকতা। তুমি আমাকে কোনো সময় দিতা না, তাই রাগ করতাম, আর এখনো রাগ করব যদি তুমি আমার কোনো কথা না শোনো। অনেক হয়েছে পাগলি, খেতে দিবা? তুমি এখানে থাকো, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওকে, যাও। রিয়া চলে গেল, আর আমি ভাবতেছি পাগলি মেয়ে একটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি উঠে ওয়াশরুমে ঘুষতেছি, কিছুক্ষণ পরে পেয়ে গেলাম। তারপরে হাত মুখে পানি দিলাম, তারপরে আবারও খাটে চলে আসি। তোরা ওদের চিরতরে শেষ করে দিতে পারলি না? বস, কিভাবে শেষ করব বলেন? আমরা ওর বুক বরাবর গুলি ছুঁড়েছিলাম, কিন্তু সেটা গিয়ে ওর হাতে লেগে যায়। তোরা একজনও কাজের না, তোদের মন চাই এখনই শেষ করে ফেলি। স্যার, আর একটা সুযোগ দিন। তোদের আর কোনো সুযোগ দেওয়াই হবে না, এবার যা করার আমিই করব। কি করবেন? দেখ, ফারাবি যখন কোনো ক্ষতি করতে পারছি না, ওদের পরিবারের তো ক্ষতি করতে পারি। কি করবেন বলেন? এদিকে আয় বলি। বস, একদম জব্বর প্ল্যান, এতে অনেক কাজ হবে। এতদিন আমার কাজগুলো অনেক ভালো চলছিল, আর ওই এসে স্কুলের সব প্ল্যান বরবাদ করে দেয়। এতে আমার কত কোটি টাকার লোকসান হয়েছে শুধু আমিই জানি। তাহলে আজকে থেকেই ওর পরিবারের ক্ষতি করা শুরু করে দিই। তবে খুব সাবধানে কাজ করবি, ফারাবি যেন আমাদের প্রমাণ না পায়। সেটা আপনার চিন্তা করা লাগবে না। এতদিন কাজ করেছি, কেউ কি কোনো কিছু জানতে পেরেছে? না, তবে কিন্তু অনেক চালাক। যদি সেই দিন শেষ করে দিতে পারতি তাহলে আমাদেরকে অনেক বড় একটা উপকার হতো। বস, বিদেশি মালামাল পাচার করবেন কবে? কিছুদিন অফ রাখি, কারণ ওই যদি আমাদের একজনকে ধরে ফেলে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। সেটাও ভুল বলেননি, সঠিক কথা। যা, তাহলে তোরা কাজে লেগে পড়। রিয়া, এই রিয়া, কই তুমি? এই যে সোনা, রান্নাঘরে। আমার তো অনেক খিদে লাগছে। কেন? একটু আগেই তো তোমাকে একটু জিনিস খাইয়েছিলাম। শুধু একটা কিস দিলে পেট ভরে? তাহলে তোমার লাগে কয়টা শুনি? লাগে কয়টা তা না, বিয়ের পরেই দেখাবো। ফারাবি, এমনি ভাবে বলো না, আমার কিন্তু লজ্জা লাগে। আমি রান্নাঘরে চলে আসি, এসে দেখি ও রান্না করতেছে। কিছু কি বলবা? তোমার বলে লজ্জা করে, তাই তোমার লজ্জা মুখ দেখতে আসলাম। তাই? আর হাত নিয়ে এত নাড়াচাড়া করতে আসছো কেন? এখন তো আমি অনেক সুস্থ হয়ে গেছি। তা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে কেমন সুস্থ হয়ে গেছো। অনেকটা। হঠাৎ চোখে পড়লো রিয়ার দিকে, তাকিয়ে দেখি ইউটিউব দেখে রান্না করতেছি। তা দেখে আমি আর হাসি আটকাতে পারলাম না। কি হয়েছে, এভাবে হাসতেছো কেন? তুমি এখনো রান্নাটা শিখতে পারলে না? এই শোনো, একদম হাসবা না। আমি কোনো সময় রান্না করি নাই, আজকেই প্রথম। তাহলে বিয়ের পরে আমি কি করব, না খেয়ে থাকবো নাকি? কেন, কিস খেয়ে থাকবা? কিসে কি কারো পেট ভরে নাকি? ওকে, তাহলে ভালোভাবে রান্নাটা শিখে নিব। ফারাবি শোনো, কর্নেল স্যার ফোন দিতে বলছিল। সেটা আমাকে আগে বললা না? মনে ছিল না তাই। আমি রুমে চলে আসি, তারপরে স্যারকে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো রিয়া, বলো, ফারাবির কি জ্ঞান ফিরেছে? স্যার, আমি রিয়া না, ফারাবি। ও ফারাবি, এখন বলো কেমন লাগতেছে? স্যার, অনেকটা ভালো। স্যার, কালকে থেকে না হয় ডিউটিটা শুরু করে দিব? না থাক, কিছুদিন রেস্ট নাও, তারপরে শুরু করো। স্যার, আমি এখন অনেকটা সুস্থ মনে হয়, কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাব। না থাক, নর্মালে 5 দিন রেস্ট নিবা, ওকে? ঠিক আছে। আর শোনো, সময় পেলে আমি তোমাকে দেখতে আসবো। এদিকে অনেক কাজ পড়ে আছে তো, তাই। না স্যার, আশা লাগবে না, আমি সুস্থ হয়ে আছি। আপনি ওইদিকে একটু সামলান। আমি এদিক দেখে রাখতেছি। আর শোনো একটা কথা। স্যার বলেন। তোমার উপর যারা হামলা করেছে তাকে কি তুমি চেনো? না স্যার,
ওসবগুলো মুখোশ পড়া ছিল। যদি আমার হাতে গুলিটা না লাগতো তাহলে ওদেরকে ধরেই ফেলতাম। ওকে, তুমি সুস্থ হও, তারপরে এই ব্যাপারটা দেখতে আসি। কিছুক্ষণ পরে তার সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এর ভিতর রিয়া খাবার নিয়ে আসলো। এই নাও, খেয়ে নাও। হাতে তো ব্যথা, খাবো কি করে? তাহলে খাইয়ে দেয়া লাগবে নাকি? তাড়াতাড়ি খাওয়ানো শুরু করে দাও তো। ভাবছিলাম তুমি আমাকে খাইয়ে দিবা, কিন্তু সেটা আর হলো না, আমাকেই খাইয়ে দিতে হবে তাহলে। বিয়ের পরে না হয় তোমার বরটা তোমাকে খাইয়ে দিবে। তখন তো তুমি সময় পাবা না, সারাদিনই তো কাজে থাকবা। কেন সারাদিন কাজ করবো না? তো রাতে তো সময় পাবো, তখন তো তোমাকে খাইয়ে দিব। মনে থাকে জানো, আমি ফারাবিকে খাইয়ে দিতে আসি, আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই তুমি খাও না কেন? আগে তুমি খাও, তারপরে আমি খেয়ে নেব। না, তুমিও আমার সাথে খেয়ে নাও তো। আমি ওর সাথে খেয়ে নিলাম, তারপরে ওকে ওষুধ খাইয়ে দিলাম, আর তারপরে স্কুলে যাবার জন্য রেডি হচ্ছি। এর ভেতরে ফারাবি বলল, কই যাইতেছো? তুমি জানো না আমি স্কুলে চাকরি করি, সেখানেই তো যাইতেছি। তাহলে আমি একা একা থাকবো নাকি? সেটা তো একটা কথা, এখন বলো তো কি করব? ওকে, কোথাও যাওয়া লাগবে না। ওকে, তোমার পাশে বসে থাকবা। ওকে, ঠিক আছে, যাব না। রিয়া এসে আমার পাশে বসে পড়লো। আমি গিয়ে মাথাটা ওর হাঁটুর উপরে রাখলাম। রিয়া, আমি এখান থেকে চলে যাব। কেন? তোমার আব্বু আম্মু যদি এসে পড়ে তাহলে আমাদের যদি এমনভাবে দেখে, না জানি কি বললে। তাদের আসতে এখানে অনেক দেরি, আর তুমি যে কয়েকদিন সুস্থ না হও সেই কতদিন আমার সাথেই থাকবা, বুঝলা? ঠিক আছে। একসময় রিয়ার সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। আজ আমি আবারও ডিউটিতে যোগ দিব, তাই আমি রিয়ার কাছে চলে আসি। রিয়া, চলে গেলাম। সাবধানে যাবা, আর শোনো, একটু দেখে শুনে কাজ করবা। আর শোনো, প্রতিদিন শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যাবা কিন্তু। পাগলিটা। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, আবারও ক্যাম্পে চলে আসি। তারপরে আমি ডিউটিতে যোগ দিলাম। এভাবে আমার দিনগুলো খুব ভালোই যাইতেছিল। একদিন কাজ করতে করতে হঠাৎ একজন লোকের গলা শুনতে পেলাম। মনে হয় তার গলা কোথায় যেন শুনেছি, তাই আমি একটু সামনে গিয়ে এগিয়ে যাই। তাকিয়ে দেখি আব্বু। আমি তাকে দেখে তার দিকে তাকিয়ে রয়েছি। আব্বুর অনেক বয়স হয়ে গেছে, শরীর কেমন যেন দুর্বল হয়ে গেছে। এর ভিতরে আব্বু আমাদেরকে তাকিয়ে কোনো কথা বলল না। সে কর্নেল স্যারের কাছে চলে গেল। কি হয়েছে আপনার মেয়ের? স্যার, স্যার, আপনি আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে আপনার মেয়ের? স্যার, আমার মেয়েটা শপিং করে বাসায় ফিরছিল, এর ভিতর কিছু লোক এসে ওকে একটা গাড়িতে তুলে কোথায় জানি নিয়ে গেছে। কথাটা শুনে আমি আব্বুর কাছে চলে আসি। আব্বু, বলো না ছোট বোনকে কারা তুলে নিয়েছে? কে তোর বাবা? আমি তোর কেউ না। আর শোন, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আচ্ছা, বলবো না। তার আগে বলো আমার বোনকে কারা তুলে নিয়েছে? আমি সেটা তোকে বলবো না। আব্বু আমাকে অনেক বাজে বাজে কথা বলতেছে, আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এর ভিতর কর্নেল স্যার জোরে বলে উঠল, স্টপ! কর্নেল স্যার এর স্টপ শব্দ শুনে সবাই চুপ। কিছুক্ষণ পরে আবারও আব্বু বলল, স্যার, আপনি ওকে এখানে এনেছেন কেন? চুপ করেন, আপনি আর একটাও কথা বলবেন না। আপনি কি জানেন খুনটা কে করেছে? কে আবার? ফারাবি করেছে? আপনার ছেলে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। তারপরে কর্নেল স্যার সবকিছু আব্বুকে বলা শুরু করলো। সবকিছু শোনার পরে আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে ক্ষমা করে দে, তোকে আমি বলবো যে অনেক কথা বলেছি। কি করছো আব্বু? বাবা ছেলেকে অনেক কিছু বলতেই পারে, তার জন্য ক্ষমা চাওয়া লাগবে না। এখন বলো তানিয়াকে কে তুলে নিয়ে গেছে? বলতে পারবো না কে বা কারা। তাহলে তানিয়াকে খুঁজবো কিভাবে? হঠাৎ আব্বু একটা ছবি দেখিয়ে দিল। ফারাবি, ওই ছবিটা দেখো, ওই ছেলেটাও তার দলবল। ছবি দেখে বুঝতে পারলাম ও হলো সাইমের ভাই। আব্বু, সত্যি এই লোকটাই কি তানিয়াকে তুলে নিয়ে গেছে? তাড়াতাড়ি চলো, সময় খুবই কম, না হয় তানিয়াকে ওরা ক্ষতি করে দিবে। কর্নেল চলে গেল। তানিয়াকে ওদের হাত থেকে বাঁচাতে হবে। চলো। আমরা এসে সবাই গাড়িতে বসে পড়ি। 4টা গাড়ি, আর্মি ও আমরা। স্যার, যেভাবেই হোক না কেন ওদের আজ সবাইকে ধরতেই হবে। আমাদের দেশের মানুষদের ওরাই ক্ষতি করতে চায়। তবে সাবধানে কাজ করতে হবে, ওরা কিন্তু অনেকে আছে। সেটা আমি বুঝে নিব। কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? চুপ, তুই একটা কথাও বলবি না।
তোর ভাই আমাদের সব প্ল্যান শেষ করে দিয়েছে। এবার তো খুনির অপরাধ দিয়েই দিলাম ওর ঘাড়ে। তাহলে ওই খুন ভাইয়া করেনি? আরে না, খুন করেছি আমি। তোর ভাইয়াকে বিনা দোষে পরিবারের কাছ থেকে অপবাদ হয়েছে, আর এখন আমি তোকে নিয়ে একটা খেলা খেলতে চাই। তোকে মেরে আবার তোর ভাইকে ফাঁসাতে চাই। কুত্তার বাচ্চা, এই আশা তোর কোনো দিনও পূরণ হবে না। হবে কি না হবে সেটা আমি জানি। একটা ছুরি দে আমার হাতে, এখনই ওকে চিরতরে শেষ করে দেই। প্লিজ আমাকে মারবেন না। তোকে না মারলে তোর ভাইয়া কিভাবে ফাঁসবো? গতবার তো প্রমাণ করে দিয়েছিলাম, এবার তোকে মেরে কোনো প্রমাণ রাখবো না। সে ছুরিটা নিয়ে আমার দিকে আসছে, আর ভয়ে আমার সারা শরীর কাঁপছে। আর চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আমার চোখে পানি পড়ছে। সে আমার আরো কাছে এসে যায়। যে সময় ছুরিটি দিয়ে আমাকে আঘাত করবে, এমন সময় একটা গুলি এসে তার হাতে লেগে যায়। সে মাটিতে পড়ে যায়। একজনও জায়গা থেকে নড়বি না। হারামের বাচ্চা, তাহলে আবার তুই এসেছিস? তোরা দেখিস কি, ওদের শেষ করে দে। ওরাও আমাদের থেকে গুলি ছোড়া শুরু করলো। আমি গিয়ে তানিয়াকে ছাড়িয়ে নিলাম। ভাইয়া কেমন আছো? আগে তুই বাহিরে যা, তা না হয় তোর ক্ষতি হয়ে যেতে পারে। আব্বু বাইরে আছে, তার কাছে যা। ঠিক আছে। তানিয়া চলে গেল। এর ভিতরে কর্নেল স্যার বলল, ফারাবি খুব সাবধানে। আপনিও সাবধান থাকবেন। আর যেভাবে হোক না কেন আজকে ওদের সবটাকে আটক করব। আমরাও একে একে ওদের গায়ে গুলি মারতেছি। কিছুক্ষণ পর ওদের দলবলদের সবাইকে শেষ করে দিলাম। এখন শুধু বাকি আছে সাইম ও ওর ভাই। আমি গিয়ে ওদের দুই ভাইকে লাথি ঘুষি মারতে শুরু করে দিলাম। এবার তুই আমাদের সবকিছু শেষ করে দিলি। শোন, পাপের শাস্তি একদিন না একদিন ঠিকই ভোগ করতে হয়। আমি ওদের মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছি। এর ভিতর কর্নেল স্যার আসলো আমার কাছে। ফারাবি ওদের আর মেরো না, আইন নিজের হাতে নিও না। স্যার, মন চায় ওদের দুই ভাইকে বুলেট দিয়ে কুচি কুচি করে কেটে সাগরে ভাসিয়ে দিই। তার জন্য আইন আছে, আর ওদের ফাঁসি হবেই। কিছুক্ষণ পরে ওদেরকে এসে গ্রেফতার করলো। এর ভিতর আব্বু আর আমার ছোট বোন আমাকে এসে জড়িয়ে ধরলো। এই ভাইয়া, বললি না তো কেমন আছিস? আমি অনেক অনেক ভালো আছি। এখন ছাড়ো, আমার আবার কর্নেল স্যারের সাথে ক্যাম্পে যেতে হবে। তুই কোথাও যেতে পারবি না। তুই এখন আমাদের সাথে বাড়িতে যাবি। না রে, খুনি ছেলের কোনো বাড়ি থাকতে পারে না। ভাইয়া, আমি জানি তুই খুন করনি। বাবা, আমাদের সাথে ফিরে চল। তোর আম্মু খুব অসুস্থ। আম্মুর অসুস্থর কথা শুনে বুকের ভেতরটা ব্যথা শুরু হয়ে গেল। আব্বু, আম্মুর কি হয়েছে? তুই চলে যাওয়ার পর তোর আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে। সারা দিন রাত শুধু তোর কথাই বলে। চলো, আমি আব্বুকে দেখতে যাব। স্যার, আমি একটু বাড়িতে যাই। যদি আপনি পারমিশন দেন তাহলে যেতে পারি। এতে পারমিশন নেওয়ার কি আছে, তুমি যাও। আর এখন থেকে আমাদের দেশটা অনেক নিরাপদ। ওদের যেভাবে হোক না কেন ফাঁসি দিয়ে দেব। ওরা হলো দেশের শত্রু। স্যার, ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আমি আর আব্বু আর তানিয়া রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে আছি আর আম্মুর কথা চিন্তা করতেছি। এর ভিতরে আব্বু বলল, ফারাবি, আমার উপর কি এখনো রাগ করে আছো বাবা? না আব্বু, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? আমি তোমার উপরে রাগ করিনি। কিছুক্ষণ পরে আমি বাড়িতে এসে পড়ি। এসে দেখি আম্মু শুয়ে আছে। এই ফারাবির আম্মু, দেখো কে এসেছে। আমি কাউকে দেখব। প্লিজ তুমি আমার ছেলেকে আবার আমার কাছে ফিরিয়ে এনে দাও। তুমি দেখো কে এসেছে। বাবা, তুই আবারও ফিরে এসেছিস? এটা আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। আম্মু এসেছি। এরপরে দেখতে পেলাম মামিও এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? আমি এতদিন তোমাদের কথা অনেক মনে পড়েছে, তবে আমি তো তোমাদের কাছে একজন খুনি। এটা বলার পরে আমার ছোট বোন বলল, মামি জানো ভাইয়া খুন করেনি, করেছে শাইন। আমি জানতাম তুই খুন করনি। আমি তাদের কাছে কিছুক্ষণ কথা বলার পর বললাম, আমার এখন যেতে হবে। তুই কোথায় যাবি? আমি তোকে আর কোথাও যেতে দিব না। আমার কাজ আছে ক্যাম্পে। প্লিজ বাবা, আমার পাশে তুই আরো কিছুদিন থাক। এটা বলে আম্মু কান্না শুরু করে দিল। তাই আমি থেকেই গেলাম। তাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে আমি চলে আসি আমার রুমে। আজ অনেক বছর পরে আবারও আমার বিছানায়। আমার পরিবারকে মনে হয় আমি আবারও ফিরে পেয়েছি। আমি শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি। এর ভিতরে রিয়ার কল, তাই রিসিভ করলাম। এই যে, আমাকে কি ভুলে গেছো? আমার গাগলি বউকে কেন ভুলবো?
একদম আমাকে বউ বলবা না। তুমি তো আমার একটা খোঁজও নিলা না। শোনো, একটু বিজি ছিলাম তাই তোমার খোঁজ নিতে পারিনি। তুমি এখন কোথায় আসছো? আমি বাড়িতে আছি। পার্কের কাছে একটু আসতে পারো? তোমার সাথে কিছু কথা আছে। ওকে, তুমি আসো, আমি আসতেছি। কিছুক্ষণ পরে ফোনটা কেটে দিলাম। তারপরে রওনা দিলাম পার্কের দিকে। কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম। একা একা বসে আছি, হঠাৎ দূর থেকে দেখতে পেলাম রিয়া আসতেছে। ও একটা নীল কালারের শাড়ি পরে এসেছে, দেখতে পুরো পরীর মতো লাগতেছে। ও এসে আমার পাশে এসে পড়লো। কি বলবা বলো, যার জন্য এখানে নিয়ে আসলাম। আগে তোমাকে একটু দেখি তারপরে বলতেছি। কেন, আমার কি চেহারা বের হইছে নাকি? তা হবে কেন, তোমাকে আজ দেখতে অন্যরকম, বোঝাই যায় না যে তুমি ফারাবির বউ। আমি ফারাবির বউ না তো কার বউ শুনি? রিয়া শোনো, আমাকে সবাই আজ মেনে নিয়েছে, তাদের ভুল সবাই বুঝতে পারছে। সত্যি? তাহলে আমাকে বিয়ে করবে কবে? এই তো কিছুদিন পরে করব। ফারাবি তাড়াতাড়ি করো, আমি জানি তোমাকে আর যেন না হারাই। আমি হারাবো না, সেটা ওই দিনই বললাম। ওই শোনো না। বলো। না বলবো না, বলতে আমার ভয় করে। না বললে কিন্তু এখন রেগে যাব। তোমাকে একটু জড়িয়ে ধরবো, কথাটা আমি অন্যদিকে ফিরে বললাম। ওরে আমার লজ্জাবতী বড়ে, ওর মাথাটা আমার দিকে ফিরালাম। জড়িয়ে ধরবে, এতে পারমিশন নেওয়া লাগবে না কেন শুনি? তবু এর আগে রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমিও ওকে জড়িয়ে ধরলাম। এভাবে কিছু সময় রেখে ছেড়ে দিলাম। এই শোনো, আমাকে জড়িয়ে ধরতে কি তোমার ভালো লাগে না? কেন? এই যে একটু সময় জড়িয়ে ধরে ছেড়ে দিলা তাই। এখানে তো অনেক মানুষ, তাই তাড়াতাড়ি ছেড়ে দিলাম। জানি আমি। কি জানো শুনি? বলবো না। ওকে, না বললে থাক, চলো বাড়িতে যাব। এত তাড়াতাড়ি কিসের বলো তো? বাড়িতে কি বউ রেখে এসেছো নাকি? বউ রেখে আসবো কেন, বউ তো আমার পাশে আছে। তো বাড়ি যাবার জন্য এত তোড়ঘোড় কিসে? বাড়িতে গিয়ে বিয়ের ব্যাপারে কথা বলবো তাই। ঠিক, চলো। রিয়াকে রিয়ার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আমি আমার বাড়িতে চলে আসি। কি বাবা, কিছু কি বলবি? বলবো। তুমি বুঝলা কিভাবে? তোর মুখ দেখে বুঝে গেছি, এখন বল কি বলবি? আম্মু তোমার ছেলেটা বিয়ে করতে চায়। এর ভিতরে তানিয়া এসে বলল, বিয়ে করবি? শুধু কি আম্মুকে বলবি? আমাদেরও তো বলতে পারিস। ভাইয়া, রিয়া ভাবিকে বিয়ে করবি নাকি? রিয়া মানে কোন রিয়া? আম্মু, যার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল ওই মেয়েটা। তোর ছেলের সাথে রিয়া ভাবির আগেই সম্পর্ক ছিল। আমি তো কিছু বুঝতেছি না, ভালো করে বলতো। তারপরে ঘটে যাওয়া সবকিছু মাকে বলা শুরু করলাম। আম্মু এখন বলো, তুমি এই বিয়েতে মত দিবা কিনা? তোর আর কিছু বলা লাগবে না, আজকে রিয়াকে দেখতে যাব। ঠিক আছে, আর আব্বুকেও আমাদের বাড়ির সবাইকে জানিয়ে দিও। এটা বলে আমি চলে আসি আমার রুমে। বিকেলবেলা আম্মু ও আমার পরিবার এর সবাই রিয়াকে দেখতে গেল, শুধু আমি বাড়িতে থেকে গেলাম। সন্ধ্যার আগে আগে তারা সবাই চলে এসে কিছুক্ষণ পরে তানিয়া আসলো। ভাইয়া, বিয়ে তো ঠিক করেই এসেছি, এখন বল আমাকে তুই কি দিবি? কেন, বিয়ে ঠিক করে আসলে কি কিছু দিতে হয় নাকি? তুই অনেক কিপটে ভাইয়া আমার। এটা বলে চলে গেল, আর সাথে আমাকে চিমটি দিয়ে দৌড় দিল। শয়তানটা তোকে হাতের কাছে পাইনি। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল সবার কাছ থেকে জানতে পারলাম আমার নাকি সামনের মাসে বিয়ে ঠিক করে এসেছি। তাই আমি আমার সেই পুরনো বন্ধুকে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে ও রিসিভ করলো। কিরে শালা, ভুলে গেছো? ওরে ভাই, তোকে কোনোদিনও আমি ভুলবো না। তারপরে সব কিছু ওকে খুলে বললাম। ফারাবি, সত্যি আজ আমি অনেক খুশি হয়েছি। তুই তোর পরিবারের কাছে ফিরে এসেছিস তাই। আরেকটা কথা শোন, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েতে কিন্তু তোর থাকতে হবে, না থাকলে আমি কিন্তু বিয়ে করব না। তোর কিন্তু আসতেই হবে। দোস্ত, এদিকে কাজের অনেক চাপ, জানি না আসতে পারি কিনা। এসব কিছু জানি, তোর আসতেই হবে। ওকে, আসবো। তোর পরিবারের সবাইকে নিয়ে আসবি। ওকে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এইভাবে আস্তে আস্তে বিয়ের দিন তারিখ ঘনিয়ে আসলো। এর ভিতর অভিষেক ও আমাদের বাড়িতে এসে পড়লো। আজকে আমার বিয়ে, তাই বিয়েটা ভালো ভালো হয়ে গেল। বিয়ের রাতকে কি যেন ভালো মনে হলো। আজ আমার বাসর রাত, তাই আমি বাসর ঘরের ভিতরে ঢুকবো এমন সময় কে যেন আমাকে টেনে ধরলো। এত তারা কিসের বলতো? বউকে না দেখলে কি আর ভালো লাগে না? আর তেমন কিছু না, রিয়া আমার জন্য বসে আছে তো তাই। বাসর রাতে কি কি করতে হয় সে সম্পর্কে কি ধারণা আছে? তুই না ফাজিল হয়ে যাইতেছিস। বারে, ভালো কথা বললে আমি ফাজিল? এখন বল কি আইডিয়া আছে?
আরে আমার আইডিয়া না থাকলেও আমার বউয়ের আছে। আমার বউ না হয় সবকিছু শিখিয়ে দিবে। হা হা হা। যা ভাই, তোকে আর আটকাবো না। আমি বাসর ঘরে ঢুকতে যাব, সে সময় ও আবার বলল, দোস্ত, ভালো মতো বিড়ালটা মারিস। এই শালা মুখে কিছু আটকায় না। আমি রুমে চলে আসি, এসে দেখি রিয়া লাল বেনারসি পরে খাটে বসে আছে। আমাকে দেখে ও খাট থেকে নিচে নেমে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপরে আমাকে সালাম দিল। জানো ফারাবি, এমন খুশি আমি কোনো সময়ই হইনি। তোমাকে আজ আমি জীবনসঙ্গী হিসাবে পেয়ে আজ আমি অনেক খুশি। আমি ওকে উঠালাম তারে, আমিও ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। রিয়া, আমিও আজ অনেক সুখী তোমাকে আমার জীবন সাথী হিসেবে পেয়ে। আমি আর রিয়া খাটে গিয়ে বসে পড়ি। হ্যাঁ শোনো, আজকে আমাকে একটু কোলে নিবা? ও সোনা, কোলে নিব কি করে বলো? তুমি তো আগের রিয়া নাই, তার চেয়েও অনেক মোটা হয়ে গেছে। আবার তুমি আমাকে এই কথা বলতে পারলা? শোনো, আজ আমি তোমার সাথে ঘুমাবো না, আমি ফ্লোরে ঘুমাবো। ফ্লোরে অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে তো। লাগো, তাতে তোমার কি? আমি তোমার কেউ না। লাগুক কি, তোমার ঠান্ডা লাগলে আমার কষ্ট হবে না বুঝি? তোর আর ভালোবাসা দেখাতে হবে না। রিয়াকে গিয়ে আমি খাটের উপরে ফেলাই দিলাম, তারপরে আমি ওর উপরে উঠে যাই। এই দেখো না, এমন কেউ কি করে? কেন, আমরা এখন বাসর করব না? আমি করব না তোমার সাথে বাসর। তুমি একটু আগে আমাকে অনেক কথা বলে আমাকে কষ্ট দিয়েছো। আর কষ্ট দিব না, এখন আদর করে সবকিছু ভুলিয়ে দিব। কেন, তুমি কি করবে শুনি? আমি তো এখন ইয়ে করব। ইয়ে করবা মানে? দাঁড়াও, দেখাতে আসি। এই শোনো, আমার কিন্তু অনেক লজ্জা করতে আছে। তাই এখন তোমার লজ্জা দূর করে দিতেছি। এটা বলে বলে ফারাবি ওর হাতে আঙুল আমার হাতের আঙুলের ভেতরে ঢুকিয়ে দিল। দুজনের দিকে কিছু সময় তাকিয়েছিলাম। বউ, এভাবে তাকিয়ে থেকো না, এখন তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দাও। আমি পারবো না। তোমার পারা লাগবে না, আমি দিতেছি। আমি গিয়ে ওর ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। রিয়া আর বাধা দিল না, আমার সাথে তাল মিলাতে লাগলো। এরপরে কি হবে সেটা আপনারা তো বুঝতেই পারছেন। শুধু এটা জেনে রাখুন, বাকিটা ইতিহাস, পাতিহাস আর রাজহাঁস। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লেগেছে তা না হয় কমেন্ট করে বলে যাবেন। আর হ্যাঁ, আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্প। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।